আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি আলটিমেট সিলেবাস। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নির্বাচন হইল, নতুন একটা সরকার এসে বাংলাদেশ গঠনও করলো। অনেকে অনেক সমস্যা নিয়ে কথা বলতেছে বাংলাদেশে এক্সিস্টিং, তবে একটা জিনিস নিয়ে আজ পর্যন্ত আমি কাউকে এখনও ঠিক মতো কথা বলতে দেখতেছি না, সেটা হচ্ছে জাকাত। আপনি হয়তো বলবেন যে ভাই, আমরা তো যারা জাকাতে এলিজিবল হচ্ছে তারা আমরা জাকাত দিচ্ছি এবং হয়তো সরকারিভাবেই আমরা জাকাত দিচ্ছি, কিন্তু আমার সমস্যাটা আসলে কোথায়? দেখেন, আপনি যদি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল অথবা খিলাফতের আমলের কথা বলেন, তখন জাকাত যে শুধুমাত্র সরকারিভাবে দেওয়া হয়তো ব্যাপারটা এমন ছিল না, বরং কোনো ব্যক্তি সে যদি মুসলমান হয়ে থাকে এবং তার উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে, তাহলে তার জাকাত দেওয়াটাও একটা বাধ্যতামূলক ডিউটি ছিল। এটা সরকার পর্যন্ত চিন্তা করতেই হবে। বাট আজকের বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন, একজন অনেক বড় লোক, অনেক টাকার মালিক, কিন্তু সে যদি জাকাত না দেয়, তাকে কিন্তু পৃথিবীতে ধরার মতো কোনো লোক নাই। অর্থাৎ পুরো সিস্টেম তাকে মাফ করে দেয় এবং সেটার এক্সচেঞ্জে সিস্টেম তাকে একটা মূলা ধরায় দিছে যে ট্যাক্স দেন। এবং আপনি যদি আজকে সিস্টেমের ব্যাখ্যাটা চেনার চেষ্টা করেন, আপনি যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে পশ্চিমা বিশ্ব বলতেছে যে ভাই, জাকাত তো মাত্র 2.5%। গরিবের কি 2.5%-এ হবে? ধরেন একটা বড় লোক তার প্রপার্টির 2.5% দিয়ে দিল, তাতে আর কি লাভ হবে? এর থেকে বেটার ভাই, আপনারা সবাই 20 থেকে 45% ট্যাক্স দেন। পার্থক্যটা বুঝেন, এটা 4% বলে নাই, প্রায় 45% বলছে। যেখানে মহান আল্লাহ বলছেন যে তুমি যদি এলিজেবল হও জাকাতের জন্য, মাত্র 2.5% দিলে হয়ে যায়, সেখানে পশ্চিমা বিশ্ব বলতেছে যে না, 2.5% অনেক কম, এটা দিয়ে আমাদের গরিব দুঃখীরা খাবার পাবে না। এর থেকে বেটার তোমরা ভাই 20 থেকে 45% ট্যাক্স দিয়ে দাও। তাহলে উপর থেকে দেখলে কিন্তু মনে হচ্ছে যে না, সৃষ্টিকর্তার থেকে মনে হয় পশ্চিমা বিশ্ব আমাদের গরিব অসহায় মানুষকে নিয়ে বেশি ভাবে। আসলে আলটিমেট প্রবলেমটা কোথায়, সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওটাতে কথা বলবো, যে একটা সুষ্ঠু হালাল অর্থনৈতিক সিস্টেমের দিকে কিভাবে একটা দেশ যাইতে পারে এবং একটা সুন্দর রাজনীতি কিভাবে করে আমরা জাকাতটাকে ফরজ করতে পারি এবং এই জাকাত ফরজ হওয়ার মাধ্যমে একটা মুসলমান এবং একজন অমুসলিম, সে যেই হোক না কেন, সে যেন তার দরিদ্র সীমার অনেক উপরে চলে যেতে পারে। আমরা আজকে পুরো সিস্টেমটা নিয়ে ভাঙ্গে কথা বলবো এবং একদম পুরাটা ব্যাখ্যা করব যে ট্যাক্সে আসলে ঘটনা কি, জাকাতে আসলে ঘটনা কি। ট্যাক্স আসলে 20-45% হইলে ওই টাকাটা আসলে কার পকেটে যায়, ঘটনাটা কি ঘটে, কারা ট্যাক্স দেয়, ট্যাক্স ফাঁকি দেয় কারা, আর তার পুরা সলিউশনটা কিভাবে জাকাত দিয়ে করা যায়, আমি আজকের ভিডিওটাতে একদম ভেঙে দেব। তো পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন। প্রথমত, খিলাফতের সময় জাকাত অথবা রাষ্ট্রের টোটাল ফিনান্সিয়াল সোর্সটা কি ছিল, এইটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কিংবা খিলাফতের সময় ছিল, ওই সময়গুলোতে রাষ্ট্র অনেকগুলো সোর্স থেকে ইনকাম করতো। তার মধ্যে 2-3টা সোর্স নিয়ে আমরা কথা বলতে পারি। 1 নম্বর সোর্স আসবে নিঃসন্দেহে জাকাত, 2 নম্বর সোর্স আসবে আমি বলতে পারি জিজিয়া, আর একটা বলা যেতে পারে খারাজ, যেটা আর কি জমির খাজনা আর কি। তো জাকাত আর জিজিয়াটা যদি আমি বুঝাইতে পারি এই ভিডিওটা, তাহলে আমার কাছে মনে হয় এই ভিডিওটা প্রত্যেকটা মুসলমানের জন্য সার্থক হয়ে যাবে। জিজিয়া জিনিসটা কি, আগে জিজিয়াটা বুঝায় নেই। জিজিয়াটা হচ্ছে, ধরেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে একটা রাষ্ট্র অবশ্যই মুসলিম প্রধান হয়ে গেছিল, অর্থাৎ সেখানে সংখ্যাগরিষ্ঠতা ছিল মুসলমানদের, সেখানে কিছু হইলেও কিন্তু অমুসলিম ছিল। মহান আল্লাহ এইটুকু বলে দিছিলেন যে এই যে অমুসলিম যারা আছে, ভাই ব্রাদাররা বা আপনার বোনেরা, এরা, এদের জান, এদের মাল, এমনকি এদের বিশ্বাসটা পর্যন্ত একজন মুসলমানের কাছে আমানত। কথার তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করেন, যে এটা মহান আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ যে একজন অমুসলিমের খালি জানমাল না, ইভেন সে যে বিশ্বাস, তার যে বিশ্বাস, সে একে তো অমুসলিম, তারপরেও তার যে বিশ্বাস, সেটাকে ইসলাম চিন্তা করছে একজন মুসলমানের আমানত হিসেবে। এবং এই অমুসলিমরা যেহেতু সংখ্যালঘু, তারা যদি ওই আমলের কোনো যুদ্ধে অংশগ্রহণ করতো, তাহলে কিন্তু তাদের ক্ষয়ক্ষতির চান্স অনেক বেশি থাকতো। দ্যাটস ওয়াই যেসব যুদ্ধে যাওয়ার জন্য মুসলমানরা বাধ্য ছিল, সেখানে কিন্তু অমুসলিমদের যাওয়ার সুযোগও ছিল না। এবং বরং এই অমুসলিমদের লাইফের যে সিকিউরিটি, সেই সিকিউরিটিটা দায়িত্ব ছিল হচ্ছে মুসলমানদের উপরে। দ্যাটস ওয়াই মুসলমানদের উপরে জাকাত ফরজ ছিল যারা এলিজেবল, আর এই অমুসলিমদের উপর জাকাত তো দূরের কথা, তাদের উপর ছিল জিজিয়া, অর্থাৎ তাদের যে আত্মরক্ষা, তাদের যে রাষ্ট্রে কন্ট্রিবিউশনের অধিকারটা, সেইটা রক্ষা করা হয়েছিল জিজিয়ার মাধ্যমে। এই হচ্ছে জিজিয়ার একটা সোজা সাপটা উত্তর। যারা ইসলামকে নিয়ে অনেক কথা বলে, আই গেস তাদের মুখটা এখানে বন্ধ হয়ে যাওয়ার কথা, যে ইসলাম অমুসলিমদের কত কিছুর সিকিউরিটি দিছে, শুধুমাত্র জানমাল না, ইভেন তার যে বিলিফ সিস্টেমটা আছে, সেটাও একটা
সিকিউরিটির অংশ যেটা পুরোপুরি বর্তায় মুসলমানদের উপর। অর্থাৎ একজন মুসলিম শাসক এটার জন্য জবাবদিহিতা করতে বাধ্য যে কেন, যদি তার রাষ্ট্রে কোনো অমুসলিমের প্রতি কোনো ইনজাস্টিস হয়ে থাকে। এটা হচ্ছে জিজিয়ার কনসেপ্ট। এবার আসেন জাকাতটা বুঝি, ছোটবেলা থেকে পড়ে আসছি তো আমি একটু সহজ করে বলে ফেলি। জাকাতের ক্ষেত্রে যদি কোনো প্রাপ্তবয়স্ক মুসলমান এবং ঋণ মুক্ত ব্যক্তি 1 বছর ধরে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন, তবে তার ওই পুরা টোটাল সম্পত্তির মাত্র 2.5% সে জাকাত দিবে। নিসাব পরিমাণ সম্পদটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, অথবা 52 ভরি রূপা, অথবা তার সমপরিমাণ অর্থমূল্য। যদি আপনি বাংলাদেশের মার্কেট কনসেপ্ট চিন্তা করেন, বাংলাদেশে সিলভার দিয়ে প্রাইসিংটা করা একটু সহজ, সো আমরা 52.5 তোলা রূপো দিয়ে কাজ করি। আমরা যদি চিন্তা করি 7.5 ভরি স্বর্ণ দিয়ে যদি হিসাব করি, ভাই জাকাত আসলে কতটুকু সম্পত্তির উপর কতটুকু হয়। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন যদি আমি একটা রাউন্ড ফিগার চিন্তা করি, তাহলে এই মুহূর্তে 1 গ্রাম স্বর্ণের দাম মোটামুটি 14,000 টাকার মতো। এটা আমি রাউন্ড ফিগার চিন্তা করতেছি। আপনি যদি চিন্তা করেন 7.5 ভরি স্বর্ণ যদি আমি গ্রামে কনভার্ট করি তাহলে কিরকম আসে, এটা হচ্ছে 84 পয়েন্ট সামথিং গ্রাম আসে। 1 গ্রাম স্বর্ণের দাম 14,000 টাকা হলে মোটামুটি 84 গ্রাম স্বর্ণের দাম অ্যারাউন্ড 12 লক্ষ টাকার মতো হবে। অর্থাৎ নিসাবটাকে আমি যদি ভেঙে চিন্তা করি, এটা এরকম দাঁড়ায় যে একজন ব্যক্তি, সে যদি মুসলমান, প্রাপ্তবয়স্ক এবং ঋণ মুক্ত হয়, এবং সে যদি 1 বছর ধরে এই 12 লক্ষ টাকা সম্পত্তি বা তার থেকেও বেশি সম্পদের মালিক হয়, তাহলে তার উপর জাকাত ফরজ হয় এই 12 লাখের 2.5%। 12 লাখের 2.5% করলে আপনার আসে হচ্ছে 30,000 টাকা। তো 30,000 টাকা মাত্র একটা অ্যামাউন্ট জাকাতের জন্য ফরজ। পশ্চিমা বিশ্ব এসে বলতেছে ভাই মাত্র 30,000 টাকা দিবা, আমি তো ভাবছিলাম তুমি 12 লাখের অর্ধেক দিয়ে দিবা, মানে 45% দিয়ে দাও না। ইভেন আপনি যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন ট্যাক্সের সিস্টেম এরকমই। একটা মানুষ অনেক পরিশ্রম করে যা কামায় তার প্রায় 45% ট্যাক্স স্যালারি দেওয়ার আগেই কেটে নেয়। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে ইউএসএ মনে হয় চাচ্ছে যেন যারা অসহায় দরিদ্র আছে তাদের যেন টাকা সম্পত্তি আরো বাড়ে, আর বড় লোকরা যেন একটা লিমিটে থাকে। এটাই মনে হয় দেখতে যে এটাই হয়তো চাচ্ছে। বাট আপনি অবাক হয়ে যাবেন আমি যদি নেক্সটের হিসাবগুলো এখন করা শুরু করি। চলেন আরেকটা পেজে চলে যাই। আমরা আজকে ধরেন একজন র্যান্ডম ব্যক্তির নাম নিব, বাট আমি নাম নিচ্ছি র্যান্ডমলি ইলন মাস্কের নাম নিচ্ছি, এবং তাকে আমি একটা সম্পত্তি ধরাই দিচ্ছি আর কি, মানে একটা গেস করে বলতেছে ধরেন সে আজকে $100 বিলিয়ন সম্পত্তির মালিক, $100 বিলিয়ন। আমি সবাই জানি যে উনি কিন্তু 0% ট্যাক্স দেয়, অর্থাৎ তার কিন্তু কোনো ট্যাক্স হয় না। ইলন মাস্ক কোনো টাকা দেয় না ট্যাক্সে। আপনি হয়তো বলবেন যে ভাই ইলন মাস্ক ট্যাক্স দেয় না, বাট ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলো অবশ্যই ট্যাক্স দেয়। আচ্ছা ঠিক আছে, আসেন আর একটু ব্রেকডাউন করি, আজকে একদম সবকিছু ওপেন করে ফেলবো। ইলন মাস্কের প্রতিষ্ঠানের মধ্যে আমি 2টা প্রতিষ্ঠানের জাস্ট নাম নিচ্ছি, একটা হচ্ছে টেসলা আর একটা হচ্ছে স্পেস এক্স। যে কোনো একটা নিয়ে কথা বলার সুযোগ আছে, আমরা ধরেন আজকে স্পেস এক্স নিয়ে কথা বলি। স্পেস এক্স এটা কোনো সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস না, ইভেন কোনো পার্টনারশিপ বিজনেসও না। স্পেস এক্স একটা আইপিও লঞ্চ করা পাবলিক লিমিটেড কোম্পানি। জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি কেন পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার প্রয়োজন ট্যাক্স ফাঁকি দিতে হইলে। স্পেস এক্স যদি আমি আজকে বলি, স্পেস এক্স এর আজকে সম্পত্তির পরিমাণ ধরেন $1 ট্রিলিয়ন, জাস্ট আমি র্যান্ডমলি ধরে নিচ্ছি, এটা কোনো ডেটা না, জাস্ট র্যান্ডমলি ধরে নিচ্ছি $1 ট্রিলিয়ন সম্পত্তির মালিক আজকে স্পেস এক্স। যেহেতু স্পেস এক্স একটা পাবলিক লিমিটেড কোম্পানি, অর্থাৎ সে জনগণের কাছ থেকে টাকা তুলে চলে, এই সিস্টেমটাকে আমি একটু বুঝাই। ধরেন আপনি জানেন যে স্পেস এক্স এর মালিক ইলন মাস্ক, তবে ইলন মাস্ক স্পেস এক্স এর একা মালিক না। ধরেন স্পেস এক্স এর যদি 51% মালিক ইলন মাস্ক হয়ে যায় বা যে কোনো ব্যক্তি হয়ে যায়, তাকেই আমরা সেই কোম্পানির মালিক চিন্তা করি। 51% বাদে বাকি 49% জনগণের হইতে পারে বা বিভিন্ন ব্যক্তির হইতে পারে। এখন জিনিসটা সবসময় 51% হবে ব্যাপারটা এরকম না। 51% যার থাকে তার ক্ষমতা বেশি থাকে কোম্পানিতে, বাট এমনও হইতে পারে যে ইলন মাস্ক 30% শেয়ারের মালিক, বাকি 70% অন্যান্য অনেক ছোট ছোট শেয়ার মিলায় জিলায় জনগণ এটার মালিক। ঠিক আছে, সো দেখেন টেসলার বা স্পেস এক্স এর কিন্তু 0.something% শেয়ারেরই অনেক মূল্য। সো দেখেন এখানে কথা হচ্ছে ইলন মাস্ককে আমরা স্পেস এক্স এর মালিক বলি কারণ স্পেস এক্স এর মেজরিটি শেয়ারের মালিক ইলন মাস্ক। ডাজন্ট মিট স্পেস এক্স 100% ইলন মাস্ক ওন করে, বাট এই জায়গাটার মধ্যে ছোট্ট একটা খেলা আছে। ধরেন আজকে আপনি স্পেস এক্স কে বলবেন যে ভাই তুমি তো ট্যাক্স দাও না, তোমার তো ইনকাম ট্যাক্স দেওয়ার কথা, এত টাকার সম্পত্তি তোমার, ট্যাক্স দাও। তখন স্পেস এক্স বলবে যে ভাই আমার তো সম্পত্তি ভালো কথা, কিন্তু এগুলো তো আমার শেয়ারের প্রাইস, অর্থাৎ আমার যে স্টক শেয়ার আছে সেগুলো যোগ করলে আপনি $1 ট্রিলিয়ন পাইতে পারেন।
বাট এটা তো আমার হাতে ক্যাশ টাকা নাই, আমার তো লিকুইড ক্যাশ নাই, তাহলে আমি আপনাকে কিভাবে ট্যাক্স দিব? অর্থাৎ গভর্নমেন্ট বলে দিচ্ছে যদি আপনার কাছে লিকুইড ক্যাশ না থাকে তাহলে আপনার ট্যাক্স দেওয়ার কোনো দরকার নাই। একইভাবে ইলন মাস্ককে যখন আপনি ধরবেন, ইলন মাস্ক বলবে ভাই আমি টেসলা আর স্পেস এক্স এর মালিক, টেসলা স্পেস এক্স দেখতে অনেক টাকার লাগে, বাট অন পেপার এরা তো ব্রোক, অন পেপার এরা তো ভাই পুরোটা স্টকের প্রাইস, আমাদের তো কোনো লিকুইড ক্যাশ নাই। ভালো কথা, তাহলে এখানে কিন্তু ইলন মাস্কের কোনো ট্যাক্স দেওয়া লাগলো না, কোম্পানিরও লাগলো না। এবার আসেন পরের খেলাতে আসে। আপনার হয়তো প্রশ্ন হতে পারে তাহলে ভাই ইলন মাস্ক ধরেন টুইটার কিনলো, ইলন মাস্ক গাড়ি কিনে, বাড়ি কিনে, দুনিয়াদারি কিনে, ইলন মাস্ক তাহলে ভাই চলে কেমনে? ওই স্টক শেয়ার দিয়ে চলে? বা সে যখন কিনবে তখন তো তার ক্যাশ টাকা লাগে, ক্যাশ টাকা করলেই তো ট্যাক্স হওয়ার কথা। এখানে আসে খেলাটা। ইলন মাস্কের ধরেন আজকে $32 বিলিয়ন দরকার, সে টুইটার কিনতে চাইছে বা একটা আইল্যান্ড কিনে ফেলবে ধরেন। ইলন মাস্ক যখন এটা কিনতে যায়, ইলন মাস্ক তখন বিভিন্ন ব্যক্তির কাছে যায়, কোম্পানির কাছে যায়, যে বলে যে ভাই আমার $32 বিলিয়ন দরকার, বাট আমার কাছে তো ক্যাশ নাই, আমি তোমাকে টেসলার 100টা শেয়ার দিয়ে দেই, তুমি টেসলার 100টা শেয়ার রাখো, আমি তার বিনিময়ে তোমার কাছ থেকে আমি $32 বিলিয়ন চাচ্ছি, ক্যাশ টাকা দাও। ইলন মাস্ক যখন এই $32 বিলিয়ন ক্যাশ টাকায় নিল, ইজিলি তাকে যে কেউ দিবে, কারণ টেসলা বা স্পেস এক্স অনেক বড় কোম্পানি, ওইটার শেয়ার পাওয়া 4টাখানি কথা না, 100টা শেয়ার। $32 বিলিয়ন যখন ইলন মাস্ককে দেওয়া হইলো, এই টাকাটা ইলন মাস্ক পাইছে একটা লোন আকারে। ইউএস গভর্নমেন্ট বা পশ্চিমা বিশ্বের নিয়ম হচ্ছে আপনি যদি লোন নেন সেই লোনের উপরে ট্যাক্স হবে না। অর্থাৎ ইলন মাস্ক এখানে $32 বিলিয়ন নিল, তার 1 পয়সা ট্যাক্সও দিতে হবে না। সে টুইটার কিনলো, আইল্যান্ড কিনলো, যা খুশি তা করলো, হাজার হাজার কোটি টাকার কেনাকাটা করতে পারবে জাস্ট লোন নিয়ে। অ্যান্ড জাস্ট বিকজ সে লোন নিচ্ছে তার কিন্তু জাকাত দিতে হবে না। এবার খেয়াল করেন, আপনি এবার বলবেন ভাই সে ব্যাটারে লোন দিল, এখন লোন টাকা ফেরত নেবে না? ফেরত দিতে গেলে তো আবার প্যারা না। উনি যখন ফেরত দিচ্ছে, ধরেন $32 বিলিয়ন সে ক্যাশেই ফেরত দিতে চায়, ক্যাশেই ফেরত দিবে, এটা তো ঋণ থেকে মুক্ত হচ্ছে, অর্থাৎ সে লোন থেকে কাটায় উঠতেছে। ভাই সে লোনে আছে, ইলন মাস্ক যেহেতু লোনে আছে, সিস্টেম তাকে চিন্তা করতেছে সে গরিব, অর্থাৎ তার তো ট্যাক্স দেওয়ার কথাই না। সো এখন সে যদি $32 বিলিয়ন কারো হাতে দেয়, এটা সে কেন দিচ্ছে? এটা সে দিচ্ছে কারণ সে তার ঋণ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতেছে। তাহলে গভর্নমেন্ট এখানে তার কাছ থেকে আবারও 1 পয়সা ট্যাক্সও নিতে পারবে না। ঘটনা বুঝছেন? এখন আপনি যে সিম্পলি চিন্তা করেন, ইলন মাস্ক এত এত টাকার মালিক, আমি ইলন মাস্ক একটা ব্যক্তি হিসেবে চিন্তা করতেছি, এটা XYZ। ইলন মাস্ক এত এত সম্পত্তির মালিক, কিন্তু সে কিন্তু জনগণকে অথবা গরিব দুঃখীদেরকে একটা সিঙ্গেল টাকাও দিচ্ছে না, ইভেন গভর্নমেন্টকেও 1 পয়সা সে দিতে বাধ্য না, 1 পয়সা না। তাহলে আপনি তো বলবেন ভাই কি বলেন, উনি এনজিও দিয়ে যা হেল্প করে। আসেন এনজিওর খেলাতে আমরা আসতেছি, উনি এনজিও দিয়ে কি করে সেটাও আমরা ব্যাখ্যা করব। বাট এতটুকু ক্লিয়ার হয়ে যান যে যারা বিলিয়নিয়ার কিংবা ধন কুবের, তারা কিন্তু কেউ ট্যাক্স দেয় না। তাহলে 20-45% কারা ট্যাক্স দেয় বস? গরিব দুঃখীরা ট্যাক্স দেয়। গরিব দুঃখীরা, বড় লোকরা কিন্তু 1 পয়সা ট্যাক্স দেয় না। জাকাত কি গরিবদের জন্য ছিল? জাকাত কি গরিবের টাকা নিত? না। জাকাত কার টাকা নিত? যাদের টাকা আছে তাদের থেকে নিয়ে গরিবদেরকে টাকা দিয়ে একটা সেতু বন্ধন রাখতো, যেন গরিবরা আস্তে আস্তে সলভেন্ট হইতে পারে এবং ধনীরা অতিরিক্ত ধনী না হয়ে যায়। এটা একটা মাঝখানে মিডিয়াম হিসেবে কাজ করতো। ট্যাক্স কি করলো? গরিবকে আরো গরিব বানায় দিল, ধনীকে আরো ধনী বানায় দিল। তাহলে এখন ভাই না, তারা তো এনজিও দিয়ে ভাই কোটি কোটি মানুষকে হেল্প করে। আচ্ছা ঠিক আছে, এবার আসেন, এবার এই কনসেপ্টে আসি। আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যে প্রবাসী আছেন, তাদের রেমিটেন্সে, তাদের টাকায় আমাদের দেশের অনেক বড় একটা পোর্শন বাজেট চলে, তাদের প্রতি আমরা প্রত্যেকে কৃতজ্ঞ। বাট এদের কষ্টের একটা লাইন আমি আপনাকে বলি, আপনি কখনো হুন্ডির কথা শুনছেন? এটা কিন্তু আপকামিং বাংলাদেশের একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, হুন্ডি। এই হুন্ডি দিয়ে তারা কেন টাকা দেয় জানেন? কারণ সে যদি লিগাল পন্থায় বাংলাদেশকে টাকা দেয়, রেমিটেন্সটা আগে বুঝেন। একজন প্রবাসী যখন টাকা দেয় বাংলাদেশে, তখন বাংলাদেশের ফরেন রিজার্ভে ওই টাকাটুকু অ্যাড হয়, অর্থাৎ ওইটুকু ডলার বাংলাদেশে ঢুকতেছে, সেই ডলারটা বাংলাদেশ গভর্নমেন্ট রেখে তাকে টাকা দিয়ে দেয়, তার পরিবারকে টাকা দিয়ে দেয়। তাহলে ডলারটা তো বাংলাদেশের কাছে থেকে গেল না? ওই ডলারটা থাকার কারণে বাংলাদেশ পরবর্তীতে ওই ডলারটা ইউজ করে অনেক কিছু কিনতে পারে, অনেক সময় সেটাকে টাকায় কনভার্ট করে দেশে টাকা ছাপাইতে পারে, এরকম অনেক কাজে ইউজ হয়। তো একজন প্রবাসী কেন হুন্ডি ইউজ করে? 2টা কারণ আছে। এক হচ্ছে সে কিছু ইন্টারেস্ট এড়ায় যাওয়ার জন্য, যে এক্সট্রা পার্সেন্টেজ দেওয়া লাগবে গভর্নমেন্টকে, এটা এড়ায় যেতে চায়, এটা একটা হইতে পারে। 2 নম্বর আর একটা খুব বিগ রিজন হচ্ছে এই প্রবাসীদেরকে একটা ক্যাপ দেওয়া থাকে। ক্যাপ মানে কি জানেন? ক্যাপ মানে হচ্ছে লিমিট। অর্থাৎ ধরেন এই প্রবাসীটা ধুম করে 2 কোটি টাকা কামাইছে, মানে প্রবাসের জীবনে কিন্তু মানুষ অনেক অনেক পরিশ্রম করে টাকা কামাইতে পারে, অনেক পরিশ্রম, তার রক্ত ঘাম দিয়ে ধরেন 2 কোটি টাকা কামাইছে 10 বছর ধরে। এখন এই 2 কোটি টাকা সে যখন দেশে পাঠাইতে যাবে, সে তো ব্যক্তি,
তখন এই গভর্নমেন্ট তাকে এসে ধরবে যে তুই 2 কোটি টাকা কই থেকে পাইলি, তোর সোর্স দেখা, কই থেকে পাইলে না পাইলে বিভিন্ন কাইচালে ফেলায় তার এই টাকা হোল্ড করে টাকা খায় ফেলবে, শেষ। গভর্নমেন্ট টাকাটাকে বাষ্প করে ফেলবে, গভর্নমেন্ট টাকা নিজের পকেটে ঢুকায় ফেলাবে। পশ্চিমা বিশ্ব সেম কাজ করবে। তখন সেই লোকটা করে কি, সে একটা অনৈতিক পন্থা অবলম্বন করতে বাধ্য হয়। তাহলে আমরা যে চিন্তা করলাম 2 কোটি টাকা, ভাই 2 কোটি টাকা তো ইলন মাস্কের কাছে কিচ্ছু না, চা খাওয়ার বিলও না। তাহলে ইলন মাস্ক কি টাকা পাঠাইতে পারে না? আসেন এখানে কিন্তু এনজিওর খেলাটা লুকানো। আসেন একটু নর্মালি চিন্তা করি, ধরেন আজকে টেসলা নিয়ে কথা বলি আমরা। আমি কিন্তু কোনোভাবে ভিডিওটা শুধুমাত্র ইলন মাস্কের এগেইনস্টে বানাচ্ছি, ব্যাপারটা এরকম না। আমি প্রত্যেকটা ধনকুবেরকে টার্গেট করে ভিডিওটা বানাচ্ছি। তো ধরেন আজকে টেসলার $100 বিলিয়ন, 100 বিলিয়ন ডলার হচ্ছে সে ইউএসএ থেকে অন্য একটা দেশে পাঠাইতে চায়। এখন ইলন মাস্ক তো ব্যক্তি হিসেবে সে যদি এত পরিমাণ টাকা পাঠায়, তাহলে তাকে তো বলবে মানি লন্ডারিং করতেছে। তাহলে সেটাকে ধামাচাপা দেয় কেমনে? ধরেন বাংলাদেশে সে টেসলার একটা ব্রাঞ্চ খুললো, টেসলা বিডি, এটা একটা এনজিও, অর্থাৎ সে জনগণের সেবা করে। এনজিওটা, আচ্ছা আমি এনজিওটা আরেকবার বোঝাবো। ধরেন জাস্ট ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ টাকা চায় কেমনে? টেসলা বিডিতে লোন লাগবে $100 বিলিয়ন, কারণ টেসলা বিডি মাত্র বাংলাদেশে আসছে, ওর চলার মতো ফান্ডিং নাই। তাহলে লোনটা কার কাছ থেকে নিবে? লোনটা নেবে টেসলার কাছ থেকে। তাহলে টেসলা এই যে $100 বিলিয়ন টেসলা বিডিকে দিয়ে দিল, এটা কিন্তু সে ইন্টারন্যাশনাল চ্যানেল দিয়ে টাকাটা দিল। যেহেতু সে এটা লোন দিছে, তার 1%ও ট্যাক্স দেওয়া লাগলো না। প্লাস যেহেতু সে এখানে কোম্পানি টু কোম্পানি ট্রানজাকশন করছে, সে কিন্তু কোনোভাবেই মানি লন্ডারিং এর আওতায় পড়লো না। অর্থাৎ যে বড় লোক, সে চাইলেই টাকাটা পাচার করে দিতে পারতেছে। এবার আসেন এনজিওর খেলা বুঝি। ধরেন ইলন মাস্ক বললো যে আফ্রিকার একটা খুব গরিব একটা অঞ্চলে যায়, যেদেরকে আমি হেল্প করব, সেখানে আমি একটা এনজিও খুলবো। ধরেন এনজিওর নাম হচ্ছে টেসলা এনজিও। এই এনজিওটা কি করে? আফ্রিকার বিভিন্ন গরিব দুঃখী মানুষদেরকে অর্থায়ন করে, বাস বাড়ি বানায় দেয়। তো সেই বাস বাড়ি বানানোর জন্য ধরেন তার টোটালে খরচ হবে 10 কোটি টাকা। 10 কোটি টাকা আসলে খরচ হয়েছে, বাট পেপারে সে দেখাইছে 1000 কোটি টাকা। এই 1000 কোটি টাকা যেহেতু সে হেল্প করছে মানুষকে, এটার উপরে কি ট্যাক্স দেওয়া পসিবল? ট্যাক্স দেওয়া তো পসিবল না। তাহলে সে 1000 কোটি টাকার নাম করে একটা বিল পাস করলো, এবং এই লোনটা টেসলা এনজিও এই লোনটা পাবে আবারও সেই টেসলা থেকে, এবং এই টাকাটা পাওয়ার পরে সে খরচ করবে মাত্র 10 কোটি টাকা। লেখছি কিন্তু 1000 কোটি টাকা, অর্থাৎ সে 1000 কোটি টাকা লিটারালি ট্যাক্স বিহীন ভাবে আরেকটা জায়গায় পাচার করে দিতে পারে। আপনি খেয়াল করেন 1000 কোটি টাকা থেকে 10 কোটি টাকা বাদ দিলে কিন্তু ওই সাগর থেকে এক বালতি পানি সরানোর মতো, অর্থাৎ কিচ্ছু যায় আসে না। সো এইভাবেই কিন্তু গেমগুলো চলে। অর্থাৎ এই যে ট্যাক্স, এই ট্যাক্সটা তৈরি করা হয়েছে যেন মুসলমানদের যে সুদ মুক্ত অর্থনীতি, যে অর্থনীতিটার টার্গেট জাকাতের মাধ্যমে ধনীরা একটা লিমিটে থাকবে এবং গরিবরা কখনো না খেয়ে মরবে না, তারা অ্যাটলিস্ট তার ক্রয় সীমার ঊর্ধ্বে থাকবে, তার একটা জীবন সীমা থাকবে, সে বাঁচতে পারবে। এই যে ধনী গরিবের মাঝখানে সেতু বন্ধন হিসেবে আমরা জাকাত আনছিলাম, যেটা মাত্র 2.5% দিয়ে সলভ করা যাইতো। এই জাকাত থাকলে কিন্তু ইলন মাস্ক চাইলেও এই কাহিনী করতে পারতো না। ইলন মাস্ক চাইলেও এই কাজগুলো করতে পারতো না। অথবা কোনো মুসলমান ধনকুবেরও যদি আপনি চিন্তা করেন, তার উপর ফরজ জাকাত, কোনোভাবেই সে এটাকে কাটাইতে পারতো না। এবং অমুসলিমদের জন্য ছিল জিজিয়া, ইলন মাস্কের জন্য ছিল জিজিয়া। বাট এই জাকাতটা না দিয়ে ইউএসএ পশ্চিমা বিশ্ব এসে বললো, ভাই তুমি ট্যাক্স দাও, 45% ট্যাক্স দাও। কিন্তু ইলন মাস্ক ট্যাক্স দেয় 0 টাকা। এই 45% ট্যাক্স তাহলে কে দেয়? আপনার, আমার ভাই, চাচা, খালু, এরা এই ট্যাক্সটা দেয়। যারা প্রবাসে আছে তারা কিন্তু এটা দিতে বাধ্য। তারা ইনকামই করে ধরেন 400 পাউন্ড, 200 পাউন্ড, ওইখান থেকে বাসা ভাড়ায় তার অর্ধেকের বেশি চলে যায়, বাকি অর্ধেক খায় ফেলে গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট টাকা খায় কাদেরকে পালে? এই ধনকুবেরদেরকে পালে। সো এই হচ্ছে কনসেপ্ট। এই কারণে এত সুচিন্তিতভাবে ট্যাক্সটাকে প্রমোট করে লিটারালি জাকাতটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা চিন্তা করি যে জাকাত একটা ঐচ্ছিক বিষয়, জাকাত ফরজ কিছু না। সেই মেসেজটা আমার এই ভিডিওটা বা এই এপিসোডটার থ্রুতে দেওয়ার ইচ্ছা ছিল, যেটা আই গেস আপনারা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝছেন। আপনার আশপাশে যত বন্ধু বান্ধব আছে সবাইকে এই মেসেজটা একটা দাওয়াতি কার্যক্রম স্বরূপ তাকে এটা ছড়ায় দেন, পৌঁছায় দেন। আমি প্রত্যেককে বলবো রামাদানের প্রত্যেকটা দিন আমাদের দি আলটিমেট সিলেবাসের চ্যানেলে চোখ রাখতে, এটা সাবস্ক্রাইব করে রাখতে, কারণ এখানে আমরা প্রতিদিন ইনশাআল্লাহ একটা করে এপিসোড দিব। এন্ড আমাদের ফেসবুক পেজেও এডেড গ্রুপ থেকে এই এপিসোডগুলো যাবে। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। সবাইকে রমজানের অনেক 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 শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, টাটা।